ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে এর আগের ক্লাসে তোমাদের আমি দু ধরনের সেল নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল আর একটা হলো ইলেকট্রোলিটিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজটা কি? ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ হলো কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা, যেটা আমি তোমাদের আগের ক্লাসে ডিটেলসে বলেছি। আজকে আমরা পড়বো ইলেকট্রোলিটিক সেল। ইলেকট্রোলিটিক সেলের কাজটা হচ্ছে ইলেকট্রিক এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা। এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করিয়ে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশানকে জোরপূর্বক করাই। বুঝতেই পারছি এই সমস্ত রিয়াকশান কখনোই আপনা আপনি হয় না, এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করলে তারপর এই সমস্ত রিয়াকশান প্রসিড করতে থাকে একটা পার্টিকুলার ডিরেকশানে। সুতরাং আমরা বলতে পারি এই সমস্ত রিয়াকশান ওই দুরন্ত ছেলে মেয়েদের মতো, যারা কখনোই সেলফ মোটিভেটেড নয়, অর্থাৎ যাদের নিজে থেকে পড়াশোনার ইচ্ছা বিন্দুমাত্র নেই। তো তাদের প্রতি আমরা কি করি? তাদেরকে সবার প্রথমে আমরা ভয় দেখাই অথবা উপহার দেওয়ার প্রলোভন দিই, তা না হলে শেষমেশ আমরা তার উপর সেই কড়া শাসনেই চালাতে থাকি। তো এই সমস্ত কিছু একটা এক্সটার্নাল পুশ বা এক্সটার্নাল এনার্জির কাজ করছে, যার দরুন ওই বাচ্চা ছেলে বা মেয়েটি তাদের নিজে থেকে ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়তে বসতে বাধ্য হচ্ছে। তো এই ধরনের রিয়াকশানকে আমরা কি বলেছিলাম? নন স্পন্টেনিয়াস রিয়াকশান। এখন নন স্পন্টেনিয়াস প্রসেসের উদাহরণ দিতে গিয়ে তোমাদের আমি বলেছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি জল নিচ থেকে উপরের দিকে উঠছে, এটা স্বাভাবিকভাবে হচ্ছে না। এখানে একটা এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করা রয়েছে, যার দরুন জল নিচ থেকে উপরের দিকে উঠতে বাধ্য হচ্ছে, তা না হলে কিন্তু জল কখনো নিচ থেকে উপরের দিকে উঠতে চায় না। তো এই ধরনের প্রসেসকে আমরা আগের ক্লাসে বলেছিলাম নন স্পন্টেনিয়াস প্রসেস। নেক্সট আমরা দেখে নেব ইলেকট্রোলিটিক সেলের মধ্যে কি হয়। আমরা জানি ইলেকট্রোলিটিক সেলের মধ্যে ইলেকট্রোলিসিস হয়। ইলেকট্রোলিসিস প্রক্রিয়ার সাহায্যে আমরা অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পেতে পারি। এর দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর প্রলেপ, যেটা শিল্পক্ষেত্রে আলংকারিক শিল্পে বস্তুর পৃষ্ঠতলের গুণাবলী উন্নত করতে, বস্তুর স্থায়িত্ব বৃদ্ধি করতে, বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। সবার প্রথমে আমরা দেখে নেব পিউরিফিকেশন অফ কপার। আমরা একটা কন্টেনার নিয়েছি যেখানে আমরা কপার সালফেট সলিউশন রাখা আছে। এই কপার সালফেট সলিউশনে আমরা দুটো কপার ইলেকট্রোড ডিপ করেছি। এই দুটো কপার ইলেকট্রোডকে একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করছি। ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে অ্যানোড এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে ক্যাথোড। যেহেতু ক্যাথোড ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই ক্যাথোডের উপর নেগেটিভ চার্জ থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সলিউশনে কি রয়েছে, Cu2+ এবং SO4 আয়ন। তো সলিউশনে থাকা পজিটিভ চার্জ অফ Cu2+ আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, কারণ ক্যাথোডের নেগেটিভ চার্জ রয়েছে। সেই হিসেব অনুযায়ী Cu2+ আয়ন ক্যাথোডে থাকা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে এবং কপারে পরিণত হবে, তারপরে কপারে এসে ডিপোজিট হবে। তো আমরা এখানে কি দেখলাম, ক্যাথোডে কি হলো? ক্যাথোডে রিডাকশান হলো, কারণ Cu2+ আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো। এরপর আমরা চলে আসছি অ্যানোডে। অ্যানোডে কি হয়? আমরা কি জানি, অ্যানোডে অক্সিডেশন হয়। অ্যানোডে অক্সিডেশনের দরুন অ্যানোডে থাকা কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন রূপে সলিউশনে আসবে। তো পুরো প্রসেসটাই আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যানোড থেকে কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন রূপে সলিউশনে আসছে এবং এই সলিউশন থেকে Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে ডিপোজিট হচ্ছে। এখন আমরা যদি ইমপিওর কপার নিই, অর্থাৎ অবিশুদ্ধ কপার নেই, অবিশুদ্ধ কপার মানে আমি বলতে চাইছি যেখানে শুধু কপার নেই, আরও অনেক অশুদ্ধি মিশ্রিত অবস্থায় রয়েছে, তাকে আমরা রাখবো কোথায়? ওই অবিশুদ্ধ কপারকে আমরা রাখবো অ্যানোডে। অ্যানোডে ওই অবিশুদ্ধ কপার রাখলে ওই কপার থেকে কি হবে? অ্যানোডে আমরা জানি অক্সিডেশন হয়। অক্সিডেশনের দরুন কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে সলিউশনে আসবে। এরপর এই Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে কপার রূপে ডিপোজিট হবে। তো এই রিয়াকশান যত ফরওয়ার্ড ডিরেকশনে প্রসিড করবে, তত আমরা দেখতে পাচ্ছি অবিশুদ্ধ কপার থেকে কপার বিশুদ্ধ হয়ে ক্যাথোডে এসে জমা হবে। তো এইভাবে আমরা ইমপিওর কপার থেকে পিওর কপার পেতে পারি। নেক্সট আমরা দেখে নেব ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং সম্বন্ধে আমি তোমাদের যেটা বলেছিলাম যে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর উপর বেশি সক্রিয় ধাতুর প্রলেপ। তার মানে হলো, এখন যদি আমি একটা গ্লাস নিয়ে নিই, আমি চাইছি এই গ্লাসের উপর একটা কপারের আস্তরণ তৈরি করতে।
অর্থাৎ আমি চাইবো যে এই গ্লাসে যেন কপার এসে ডিপোজিট হয় এবং কপার একটা তার নিজের লেয়ার তৈরি করে দেয়। তো যার উপরে আমি লেয়ার তৈরি করতে চাইছি, যার উপরে কপারের পলি দিতে চাইছি, তাকে আমি কোথায় রাখবো? ওই গ্লাসকে আমি রাখবো ক্যাথোডে, কেননা আমরা জানি ক্যাথোডে কপার এসে ডিপোজিট হয়। এরপর যার প্রলেপ দিব, এখানে কার প্রলেপ দিতে চাইছি এর উপরে? কপারের প্রলেপ, তাকে কোথায় রাখবো? এখানে কপারকে রাখবো আমরা অ্যানোডে। এবং সলিউশন কী নিব? যে মেটালের সল্ট দিতে চাইছি সেই মেটালের কোনো সলিউশন নেব। অর্থাৎ এখানে আমরা এই গ্লাসের উপর কপারের পলি দিতে চাইছি, তাহলে এই সলিউশনে নেব ওই কপারের কোনো সলিউশন। আমরা এখানে CuSO4 সলিউশন নিয়েছি। এরপর কি হবে এটা আমি তোমাদের আগেও বলেছি, অ্যানোডে হবে অক্সিডেশন এবং ক্যাথোডে হবে রিডাকশান। অ্যানোডে অক্সিডেশন হওয়ার দরুন অ্যানোডে থাকা কপার দুটো ইলেকট্রন বর্জন করবে এবং Cu2+ আয়ন রূপে সলিউশনে আসবে। এরপর সেই Cu2+ আয়ন কী করবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড যে গ্লাস রাখা আছে সেটা কি, তার উপর কী রয়েছে? নেগেটিভ চার্জ রয়েছে, কারণ ওটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে। তো সেই কারণে এই সলিউশনে থাকা Cu2+ আয়ন ক্যাথোডে এসে ডিপোজিট হবে কপার হিসেবে। এইভাবে রিয়াকশান যখন ফরওয়ার্ড ডিরেকশনে প্রসিড করবে, আমরা দেখতে পাবো যে অ্যানোড থেকে কপার ক্যাথোডে এসে ডিপোজিট করছে। এইভাবে আমরা এই গ্লাসের উপরে একটা লেয়ার কপারের লেয়ার তৈরি করতে পারবো। নেক্সট আমরা দেখে নেব স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এর আগের ক্লাসে আমরা গ্যালভানিক সেলে কি পড়েছিলাম? ওর সেল পোটেনশিয়াল কি ছিল? ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যানোড। অর্থাৎ পুরো সেল ইএমএফ আমরা পেয়েছিলাম, কিন্তু হাফ সেলের রিডাকশান পোটেনশিয়াল কীভাবে নির্ণয় করব? আমি বলতে চাইছি রিডাকশান পোটেনশিয়াল অফ ক্যাথোড কিংবা রিডাকশান পোটেনশিয়াল অফ অ্যানোড ইন্ডিভিজুয়ালি আমরা কীভাবে নির্ণয় করব? এর জন্য আমাদের দরকার পড়বে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হলো একটা রেফারেন্স ইলেকট্রোড, যার সাহায্যে আমরা কোনো হাফ সেলের ইলেকট্রোড পোটেনশিয়াল ডিটারমাইন করতে পারি। তার গঠন যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে এখানে একটা বিকার নেওয়া হয়েছে। এই বিকারের মধ্যে HCl রয়েছে অফ 1 মোলার কনসেন্ট্রেশন। এরপর এই HCl এর মধ্যে আমরা একটা গ্লাস টিউবকে প্রবেশ করিয়েছি। এই গ্লাস টিউবের মধ্যে কি রয়েছে? প্লাটিনাম ইলেকট্রোড। এই যে প্লাটিনাম ইলেকট্রোড আমরা দেখতে পাচ্ছি। প্লাটিনাম ইলেকট্রোড নিয়েছি কেন না, প্লাটিনামের একটা প্রপার্টি রয়েছে, এ হাইড্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। এরপর আমরা কি করব? এই গ্লাস টিউবের উপরে যে ছিদ্র দেখতে পাচ্ছি, এই ছিদ্রের মধ্য দিয়ে হাইড্রোজেনকে 1 বার প্রেসারে ফ্লো করাবো। যার ফলে কি হবে না, হাইড্রোজেনকে এই প্লাটিনাম কি করবে? অ্যাবজর্ব করবে। যতটা অ্যাবজর্ব করার সে করবে, আর বাদবাকি এক্সেস হাইড্রোজেন কি হবে? এখানে সলিউশনে বাবেলড আউট হয়ে H+ আয়ন রূপে বেরিয়ে আসবে। তো আমরা এখানে দেখতে পেলাম হাইড্রোজেন অ্যাবজর্ব হচ্ছে H2 রূপে কোথায়? প্লাটিনাম ইলেকট্রোডে। আবার সেই হাইড্রোজেন H2 থেকে H+ কনভার্ট হচ্ছে কোথায়? সলিউশনে। তো এখান থেকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেরকম ক্যাথোড হাফ সেলের মতো আচরণ করে, ওরকম অ্যানোড হাফ সেলের মতনও আচরণ করতে পারে। যখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড অ্যানোড হাফ সেলের মতো আচরণ করে, তখন আমরা কি দেখছি না, অ্যানোডে কী হবে? অক্সিডেশন, অর্থাৎ H2 কিসে কনভার্ট হবে? H+ আয়নে। আমরা এখানে দেখলাম যে H2 সলিউশনে এলো H+ আয়ন রূপে। আবার যখন ক্যাথোড হাফ সেল রূপে আচরণ করছে, অর্থাৎ যখন H+ এই যে প্লাটিনাম ইলেকট্রোডে H2 রূপে শোষিত হচ্ছে, তার মানে আমরা কি জানি? রিডাকশান হচ্ছে। আর ক্যাথোডে রিডাকশান হয়, অর্থাৎ তাহলে ক্যাথোডে আমরা কি দেখতে পাবো? H+ আয়ন কিসে কনভার্ট হবে? H2-তে। তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ক্যাথোড হাফ সেলের মতো যেরকম আচরণ করতে পারে, এরকম অ্যানোড হাফ সেলের মতনও আচরণ করতে পারে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ জিনিস, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হোক কিংবা স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল হোক, দুটোরই ভ্যালু আমরা এখানে 0 ধরে নিই। নেক্সট আমরা দেখে নেব কিভাবে কপারের ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা ডিটারমাইন করব স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইউজ করে। তো তার জন্য আমরা যদি এর গঠনটা দেখি, বাম দিকে আমরা রাখবো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সেটআপ এবং ডান দিকে আমরা রাখবো কপার ইলেকট্রোডের সেটআপ, যেখানে কপারকে ডিপ করা রয়েছে কপার সালফেট সলিউশন এবং এই দুটো ইলেকট্রোডকে একটা তারের মাধ্যমে যুক্ত করা রয়েছে এবং দুটো সলিউশনের মধ্যে আমরা সল্ট ব্রিজকে রেখেছি।
তো পুরো সেলের ক্ষেত্রে সেল ইএমএফ অর্থাৎ ই নট সেল স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা কি পাবো না ইলেকট্রোড রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। এখন ক্যাথোডে আমাদের কে রয়েছে, ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে কপার। তাহলে একে আমি কিভাবে লিখতে পারি না ই নট সাবস্ক্রিপ্টে লিখবো Cu2 প্লাস ফেজ বাউন্ডারি দিয়ে আমরা লিখবো কপার মাইনাস যেহেতু অ্যানোডে আমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সেট আপ রয়েছে তাহলে অ্যানোডে আমরা লিখবো ই নট সাবস্ক্রিপ্টে H প্লাস ফেজ বাউন্ডারি দিয়ে H2। আর একটু আগেই আমি বললাম যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হোক কিংবা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হোক দুটোরই ভ্যালু আমরা কি ধরে নিই না 0 ধরে নিই। সুতরাং এখানে এই টার্মটা যদি পুরো 0 হয়ে যায় তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ কপার কার সঙ্গে সমান হচ্ছে না পুরো সেলের ইলেকট্রোড পোটেনশিয়ালের সঙ্গে সমান হচ্ছে। এখন আমরা ভোল্ট মিটার থেকে এই সেলের ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ এর মানটা আমরা দেখে নেব কত পাচ্ছি না 0.34 ভোল্ট। এখন ই নট সেলের মান যদি আমরা 0.34 ভোল্ট পেয়ে যাই তাহলে রিডাকশন পোটেনশিয়াল অফ কপার অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ কপারের ভ্যালু আমরা কি পাবো 0.34 ভোল্ট। আরেকটা জিনিস এখানে আমরা কি লক্ষ্য করলাম যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ কপার এখানে আমরা কি দেখতে পাচ্ছি 0 থেকে বেশি দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারি যে কপারের রিডিউসড ফর্ম ইজ মোর স্টেবল কম্পেয়ার টু হাইড্রোজেন গ্যাস। তার মানে আমি বলতে চাইছি কপার অর্থাৎ Cu2 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে অর্থাৎ রিডাকশান হবে, কখনো Cu ইলেকট্রন বর্জন করে Cu+2 তে পরিণত হবে না অর্থাৎ অক্সিডেশন হবে না। নেক্সট আমরা দেখে নেব নানস্ট ইকুয়েশন। নানস্ট ইকুয়েশন বলতে আমরা যেটা বুঝি ইলেকট্রোড পোটেনশিয়াল টেম্পারেচার এবং কনসেন্ট্রেশন অফ দ্য মেটালস আয়নের মধ্যেকার রিলেশন অর্থাৎ রিলেশনটা কি সেটা আমরা দেখে নিই। E ইকুয়াল টু ই নট যেখানে ই এবং ই নট কি ই হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল এবং ই নট হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল মাইনাস RT বাই NF ন্যাচারাল লগ অফ কনসেন্ট্রেশন অফ M ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Mn প্লাস। আচ্ছা আর কাকে ডিনোট হচ্ছে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট যার ভ্যালু ফিক্সড 8.314 জুল ক্যালভিন ইনভার্স মোল ইনভার্স। টি তো আমরা জানি টেম্পারেচার ইন ক্যালভিন। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ ইন দ্য সেল রিয়াকশান আর এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট যার ভ্যালু ফিক্সড 96487 কুলম্ব মোল ইনভার্স। এরপর রইল কনসেন্ট্রেশন অফ এম এবং কনসেন্ট্রেশন অফ Mn প্লাস। এম যেহেতু সলিড যে কোনো সলিডের কনসেন্ট্রেশন আমরা 1 ধরে নিই তাহলে এই টার্মটা আমাদের 1 হয়ে যাবে বাই কনসেন্ট্রেশন অফ Mn প্লাস আয়নস। এরপর আমরা দেখে নেব ড্যানিয়েল সেলের ক্ষেত্রে সেল রিয়াকশন কেমন ছিল না জিঙ্ক কনভার্ট হচ্ছিল Zn+2-তে অর্থাৎ অক্সিডেশন হচ্ছিল এবং Cu2 প্লাস আয়ন কনভার্ট হচ্ছিল কপারে অর্থাৎ রিডাকশন হচ্ছিল। তাহলে আমাদের ক্যাথোড সেল রিয়াকশনটা কেমন ছিল Cu2 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছিল। এর ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনকে কীভাবে লিখতে পারি এর আগের পেজে আমি দেখালাম যে নানস্ট ইকুয়েশন আমরা কীভাবে লিখি E ইকুয়াল টু ই নট। এগুলো সবগুলোই আমাদের কিসে কোন ফর্মে লিখতে হবে না সব রিডাকশান ফর্মে লিখতে হবে অর্থাৎ ই সাবস্ক্রিপ্টে Cu+2 ফেজ বাউন্ডারি দিয়ে কপার ইকুয়াল টু ই নট Cu+2 ফেজ বাউন্ডারি দিয়ে কপার মাইনাস RT বাই 2F। এখানে 2 কেন লিখলাম যেহেতু রিয়াকশানে আমাদের দুটো ইলেকট্রন ইনভলভ রয়েছে ন্যাচারাল লগ অফ 1 বাই কনসেন্ট্রেশন অফ Cu+2। এখানে 1 কেন লিখলাম এখানে হতো কনসেন্ট্রেশন অফ কপার যেহেতু কপার সলিড তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। নেক্সট এর অ্যানোড হাফ সেল রিয়াকশনটা কেমন ছিল অ্যানোড হাফ সেল রিয়াকশন ক্ষেত্রে আমরা দেখেছিলাম না Zn+2 আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হচ্ছিল। তো এক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনকে কীভাবে লিখবো সেই একই রকম ই ইকুয়াল টু ই নট যেখানে সাবস্ক্রিপ্টে থাকবে রিডাকশান ফর্মে লিখবো জিঙ্ককে Zn+2 ফেজ বাউন্ডারি দিয়ে জিঙ্ক মাইনাস ইকুয়াল টু ই নট জিঙ্ক ই নট Zn+2 ফেজ বাউন্ডারি দিয়ে Zn মাইনাস RT বাই 2F ন্যাচারাল লগ অফ 1 বাই কনসেন্ট্রেশন অফ Zn+2। এখন পুরো সেলের সেল ইএমএফ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি ই সেল ইকুয়াল টু রিডাকশান পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস রিডাকশান পোটেনশিয়াল অফ অ্যানোড। ক্যাথোডে আমাদের কে ছিল কপার এবং অ্যানোডে কে ছিল জিঙ্ক। এরপর এদের ভ্যালুগুলো আমরা পুট করব।
এর আগের পেজে এদের ভ্যালুগুলো রয়েছে, এদের ভ্যালুগুলো আমরা পুট করেছি। ই নট সিউ প্লাস টু ফেস বাউন্ডারি দিয়ে কপার মাইনাস RT/2F ন্যাচারাল লগ অফ 1/Cu2 প্লাস মাইনাস ই নট Zn প্লাস টু ফেস বাউন্ডারি দিয়ে Zn প্লাস RT/2F ন্যাচারাল লগ অফ 1 কনসেন্ট্রেশন অফ Zn প্লাস টু। এরপর আমরা কি করব, ই নট লেখা অংশগুলোকে কাছাকাছি রাখলাম, মাইনাস RT/2F কমন নিয়ে ন্যাচারাল লগ অফ 1 কনসেন্ট্রেশন অফ Cu প্লাস টু মাইনাস ন্যাচারাল লগ অফ 1 কনসেন্ট্রেশন অফ Zn প্লাস টু। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ কপার মাইনাস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্ক, অর্থাৎ ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, একে আমরা কি লিখতে পারি, ই নট সেল লিখতে পারি। তো আমরা এখানে লিখলাম ই সেল ইকুয়াল টু, এর পরিবর্তে লিখলাম ই নট সেল মাইনাস RT/2F। এরপর ন্যাচারাল লগের একটা প্রপার্টি রয়েছে কি, ন্যাচারাল লগের একটা প্রপার্টি রয়েছে কি, ন্যাচারাল লগ অফ এ মাইনাস ন্যাচারাল লগ অফ বি। এখান থেকে আমরা কি পেতে পারি, ন্যাচারাল লগ অফ এ ডিভাইডেড বাই বি। তো সেই প্রপার্টি লাগিয়ে আমরা এখান থেকে কি পেলাম, ন্যাচারাল লগ অফ কনসেন্ট্রেশন অফ Zn প্লাস টু বাই কনসেন্ট্রেশন অফ Cu প্লাস টু। এটা হলো আমাদের নানস্ট ইকুয়েশন ড্যানিয়েল সেলের ক্ষেত্রে। নেক্সট আমরা যদি ইন জেনারেল কোনো রিয়াকশান নিয়ে নিই, এর ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশন কীভাবে লিখতে পারি না, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT/NF ন্যাচারাল লগ অফ কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস টু দি পাওয়ার দেয়ার কোএফিসিয়েন্টস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস টু দি পাওয়ার দেয়ার কোএফিসিয়েন্টস। নেক্সট আমরা দেখে নেব নানস্ট ইকুয়েশনের সাহায্যে কোনো রিয়াকশানের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে আমরা নির্ণয় করব। ড্যানিয়েল সেলের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, জিঙ্ক Zn প্লাস টুতে কনভার্ট হচ্ছিল ইলেকট্রন বর্জন করে, তার পাশাপাশি Cu2 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছিল। তো এই রিয়াকশান যখন ফরওয়ার্ড ডিরেকশনে প্রসিড করবে তখন আমরা কি লক্ষ্য করব না, Cu2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ক্রমশ কমতে থাকবে এবং Zn প্লাস টু আয়নের কনসেন্ট্রেশন ক্রমশ বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট সময় পর আমরা লক্ষ্য করব যে ভোল্ট মিটারের রিডিং 0 দেখাচ্ছে। তার পাশাপাশি এই যে দুটো আয়ন বললাম Cu2 প্লাস আয়ন এবং Zn2 প্লাস আয়ন, এই দুটি আয়নের আর কোনো কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এদের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করছি না। ঠিক সেই সময় আমরা বলবো যে রিয়াকশান ইকুইলিব্রিয়ামে রয়েছে। এই রিয়াকশানের ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনকে কীভাবে লিখব না, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT/NF ন্যাচারাল লগ অফ কনসেন্ট্রেশন অফ Zn প্লাস টু ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Cu প্লাস টু আয়নস। এরপর আমরা দেখছি কি ইকুইলিব্রিয়ামে, আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছি, ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ই সেলের ভ্যালু কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 0 ইকুয়াল টু ই নট সেল মাইনাস ন্যাচারাল লগ থেকে আমরা যদি লগে যেতে চাই তাহলে আমাদের 2.303 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। তো মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF লগ অফ KC। এখানে KCটা কি, KCকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আমরা পড়েছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা KC দ্বারা ডিনোট করি। এই KCর ভ্যালু কি না, KCর ভ্যালু কার সঙ্গে ইকুয়াল হবে, concentration of the product site divided by concentration of the ions of the reactant site. Therefore we can say that Kc equal to concentration of Zn2 plus ion divided by concentration of Cu2 plus ion। অর্থাৎ এর পরিবর্তে আমরা এখানে Kc লিখতে পারি। তো Kc কে আমরা কি বললাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। নেক্সট আমরা দেখব ই নট সেলকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই, দুদিকের মাইনাস তো কেটে যাবে। তো ই নট সেল ইকুয়াল টু আমরা কি পাবো না 2.303 RT ডিভাইডেড বাই NF লগ অফ KC। আরেকটা জিনিস আমরা কি লক্ষ্য করছি, এখানে 2.303 RT বাই F, এই মানে এদের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট। এদের ভ্যালু যদি আমরা পুট করি তাহলে আমরা পাবো ই নট সেল ইকুয়াল টু 0.059 ডিভাইডেড বাই N লগ অফ KC। তো এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর মধ্যেকার রিলেশন। এই রিলেশন ইউজ করে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো।
আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশান দেওয়া রয়েছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলেছে। আর ই নট সেল অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া রয়েছে 0.46 ভোল্ট এবং টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটা একটু আগেই আমি বলেছি। এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে না ই নট সেল ইকুয়াল টু 0.059 ডিভাইডেড বাই n লগ অফ কেসি, যেখানে কেসি কি ডিনোট করছে, কেসি ডিনোট করছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এনকে আমরা বলছি নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড ইন দ্য সেল রিয়াকশান। এবং ই নট সেলের মান তো আমার দেওয়াই রয়েছে 0.46 ভোল্ট এবং এন এর মান 2। এন এখানে কি নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ ইন দ্য সেল রিয়াকশান, অর্থাৎ এই সেল রিয়াকশানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ইলেকট্রন ইনভলভ আছে, তাই আমরা এন এর মান এখানে 2 লিখেছি। আর কিছুই নয়, এদের সবার ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই এই ইকুয়েশানে, তো এখান থেকে আমরা কেসির মান বের করে নিতে পারব। নেক্সট আমরা দেখে নেব ইলেকট্রোকেমিক্যাল সেল এবং গিবস ফ্রি এনার্জি, এদের মধ্যে রিলেশানটা কি। আমরা ক্লাস 11 থার্মোডাইনামিক্সে পড়েছি যে ডেল জি যখন 0 থেকে বড় হবে তখন কি হবে না রিয়াকশানটা নন স্পন্টেনিয়াস হবে, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। ডেল জি 0 থেকে ছোট হলে রিয়াকশান কি হবে স্পন্টেনিয়াস হবে। আবার ডেল জি যখন 0-এর সঙ্গে সমান হয়ে যাবে তখন রিয়াকশান কি হবে না ইকুইলিব্রিয়ামে থাকবে। ডেল জি ইকুয়াল টু -NF ই সেল, এই ইকুয়েশান থেকে আমরা কি বুঝতে পারছি না যখনই ডেল জি নেগেটিভ হবে তখন ই সেল অর্থাৎ সেল ইএমএফ কি হবে পজিটিভ হবে। আবার যখন ডেল জি পজিটিভ হবে তখন ই সেল অর্থাৎ সেল ইএমএফ কি হবে নেগেটিভ হবে। এদের মধ্যে সম্পর্কটাই এমন। এই ইকুয়েশানকে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখি তাহলে কি লিখব, ডেল জি নট ইকুয়াল টু -NF ই নট সেল। তো এই গিবস ফ্রি এনার্জি এবং ইলেকট্রোড পোটেনশিয়ালের মধ্যে এই সম্পর্কে কাজে লাগিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি। এখানে বলেছে ফর দ্য সেল রিয়াকশান, তারপরে সেল রিয়াকশান দেওয়া রয়েছে, ই নট সেলের ভ্যালু দেওয়া রয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল আমাদের দেওয়া রয়েছে, টেম্পারেচার দেওয়া রয়েছে 298 কেলভিন। আমাদের ক্যালকুলেট করতে বলেছে কার মান না স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জির ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। তার পাশাপাশি ফ্যারাডে কনস্ট্যান্ট F = 96500 কুলম্ব মোল ইনভার্স এর ভ্যালু দেওয়া রয়েছে। তো আমরা ওই একটু আগেই যে ফর্মুলাটা শিখলাম ওই ফর্মুলাই এখানে আমরা অ্যাপ্লাই করব। আমরা কি শিখলাম, ডেল জি নট ইকুয়াল টু -NF ই নট সেল। আচ্ছা, এখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ ইন দ্য সেল রিয়াকশান। এই সেল রিয়াকশানে আমরা কি দেখছি এখানে দুটো ইলেকট্রন ইনভলভ রয়েছে, তো সেক্ষেত্রে এন এর ভ্যালু কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এফ এর ভ্যালু তো দেওয়াই রয়েছে 96500, ই নট সেলের ভ্যালু দেওয়া রয়েছে 0.24 ভোল্ট। তো এখান থেকে আমরা ডেল জি নট অর্থাৎ স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি আরামসে বের করতে পারবো।